তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে লুই আলথুজারের বিখ্যাত এসে ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসিস। এই এসেটা আজকে আমরা পড়ব। তো বেসিক্যালি প্রথমে আমি লুই আলথুজার সম্পর্কে কয়েকটা কথা বলবো। তারপর আমরা ডাইরেক্টলি এসেটাকে নিয়ে অ্যানালাইসিস করব। এসেটাকে অ্যানালাইসিস করতে করতেই আমাদের যে টোটাল ক্লাসটা সেটা কভার আপ হয়ে যাবে। ওকে, তো হু ওয়াজ লুই আলথুজার? দেখো, লুই আলথুজার ওয়াজ এ ফ্রেঞ্চ স্ট্রাকচারালিস্ট মার্কসিস্ট। অর্থাৎ লুই আলথুজারকে আমরা কি বলতে পারি? স্ট্রাকচারাল মার্কসিজম, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের সাথে তিনি অ্যাসোসিয়েটেড এবং তিনি একজন ফরাসি ফিলোসফার, ফ্রেঞ্চ ফিলোসফার। তার জন্ম কখন? 1918, 1918-তে জন্ম, আর 1990-এ তার মৃত্যু। এই যে আমাদের আলথুজার, তিনি তার ফিলোসফিতে, তিনি তার থিওরিতে সোসাইটি এবং সোসাইটির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে নিয়ে আলোচনা করছে। এবার সোসাইটির স্ট্রাকচার মানে কি বাবা? এই যে আমরা সোসাইটিতে রয়েছি, এখানে দেখো আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ম কানুন ফলো করে চলছি। তাহলে এই ফলোটা কি আমরা অটোমেটিক করছি, নাকি এখানে কোনো স্ট্রাকচারাল একটা ব্যাপার রয়েছে যে কারণে আমরা সোসাইটির এই নিয়ম কানুনগুলোকে ফলো করছি? তো আলথুজার তার যে ফিলসফি, তার ফিলোসফিতে তিনি এই বিষয়গুলোকে আলোচনা করছেন। ওকে, আলথুজার বেসিক্যালি ইন্সপায়ার হয়েছিলেন আমাদের সিগমন্ড ফ্রয়েডের কাছ থেকে, লাকার কাছ থেকে, হেগেলের কাছ থেকে এবং কার্ল মার্কসের কাছ থেকে। তিনি বেসিক্যালি আলোচনা করছেন যেটাকে নিয়ে, সেটা হচ্ছে এই যে আমাদের যে সোসাইটি, সেই সোসাইটিতে ক্যাপিটালিজম এবং আমরা কিভাবে ইন্টারনালি কালেক্টেড, অর্থাৎ ক্যাপিটালিজম কিভাবে আমাদের ইনফ্লুয়েন্স করছে, এই বিষয়টাকে নিয়ে তিনি আলোচনা করছেন এবং সেটার উপর বেস করে লেখা তার বিখ্যাত এসে, সেই এসের নাম হচ্ছে ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস কোলন দিয়ে নোটস টুয়ার্ডস অ্যান ইনভেস্টিগেশন। ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস কোলন দিয়ে নোটস টুয়ার্ডস অ্যান ইনভেস্টিগেশন। এটা লেখা হয়েছিল ফরাসি ভাষায় এবং এটা পাবলিশড হয়েছিল 1970-তে। ঠিক আছে, 1970-তে পাবলিশড হয়েছিল। এখানে যে কনসেপ্টটা তিনি আলোচনা করেছেন, সেই কনসেপ্টটা তিনি অ্যান্টোনিও গ্রামসি, সিগমন্ড ফ্রয়েড, জ্যাক লাকা, কার্ল মার্কস এবং ফ্রাইডরিখ এঙ্গেলস, এনাদের দ্বারা তিনি ইন্সপায়ার্ড হয়ে লিখেছেন। ঠিক আছে, তো আমরা এই যে ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস নোটস টুয়ার্ডস অ্যান ইনভেস্টিগেশন, এই এসেটা যে আলোচনা করব, এই এসেটা আলোচনা করতে গিয়ে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট প্রথমে লেখাবো, কারণ এই পয়েন্টগুলো না লিখলে তোমরা বুঝতে পারবে না। প্রথমে তোমাদের জানতে হবে হোয়াট ইজ ইডিওলজি। হোয়াট ইজ ইডিওলজি? লেখো, ইডিওলজি
ideology is a set of beliefs ideas, values, and principles, principles, that guides, guides, individuals, groups, groups, or societies, ফুল স্টপ দিয়ে দাও। তাহলে ইডিওলজি কি বাবা? ইডিওলজি হচ্ছে কিছু চিন্তা ভাবনা, কিছু বিশ্বাস, কিছু ভ্যালু এবং কিছু প্রিন্সিপালস অর্থাৎ নিয়ম কানুন, যেগুলো কোনো একজন ইন্ডিভিজুয়াল বা কোনো একটা সোসাইটি বা কোনো গ্রুপ অফ মানুষ পালন করে থাকে, তাকে ইডিওলজি বলা হয়। ঠিক আছে, তাকে কি বলা হয়? ইডিওলজি বলা হয়। তার মানে এই যে আমরা সোসাইটিতে রয়েছি, আমরা কিছু জিনিসকে মেনে নিয়েছি। দেখবে যে আমরা ভেবে নিয়েছি যে সোসাইটি থাকতে গেলে আমাদের এইভাবেই থাকতে হবে এবং এই জিনিসগুলোকে পালন করে চলতে হবে। আলথুজার কি বলছেন? আলথুজার বলছেন ইডিওলজি is the imaginary relationship of individuals to the real world. আলথুজার বলছেন ইডিওলজি is the imaginary relationship of individuals to the real world. অর্থাৎ এই যে সমাজে থাকতে গেলে আমরা মেনে নিয়েছি যে আমাদের প্রত্যেককেই কোনো না কোনো ঠাকুরকে মানতে হবে। আমরা সমাজে থাকার জন্য মেনে নিয়েছি যে হয় মমতাকে ভোট দেবো, না হলে মোদিকে ভোট দেবো। আমরা সমাজে থাকার জন্য মেনে নিয়েছি হয় আমি পড়াশোনা করে শিক্ষিত হব, না হলে আমি মূর্খ হব। আমরা এই সমাজে থাকতে গিয়ে মেনে নিয়েছি মেয়েদের লম্বা লম্বা চুল রাখতে হবে, মেয়েদের সাজুগুজু করতে হবে, আর ছেলেদের শাড়ি পরা যাবে না, ছেলেদের জামা কাপড় পরতে হবে। ছেলেরা যদি শাড়ি পরেছে তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে সেট অফ বিলিভস, আইডিয়া, প্রিন্সিপালস, ভ্যালু, যেগুলো আমরা চোখ বুঝে মেনে নিয়েছি এবং যেগুলোকে আমরা চেঞ্জ করতে চাই না, তাকেই বলা হয় ইডিওলজি। তাকেই বলা হয় ইডিওলজি, অর্থাৎ যেগুলো আমরা সম্পূর্ণরূপে মেনে নিয়েছি, যেগুলোকে আমরা চেঞ্জ করতে চাই না। এই যে আমরা প্রণাম করি, হিন্দু ধর্মে একরকম প্রণাম করা হয়, সামনের দিকে হাতগুলোকে জড়ো করে। আমি যদি এটা হিন্দু লোককে বলি যে না, সামনের দিকে হাতগুলো জড়ো করে প্রণাম করতে হবে না, আপনি হাতগুলো পেছন দিকে জড়ো করে প্রণাম করুন, সে কি করবে? করবে না, সে মারতে আসবে আমাকে। এই যে একজন খ্রিস্টান প্রণাম করে, কপালে হাত দেয়, বাঁ দিকের বুকে হাত দেয়, ডান দিকের কাঁধে হাত দেয়, তারপর বুকের নিচে হাত দেয়, ক্রস করে সে। তো তাকে যদি আমি বলি যে না, আপনি এটা এইভাবে কেন করছেন, আপনি হাত জড়ো করে প্রণাম করুন, সে করবে না। এই যে একজন ইসলাম মানুষ, তিনি সামনের দিকে দুটো হাতকে ওপর দিকে বাড়িয়ে তিনি কি করেন? তার প্রে করেন। তাকে যদি আমি বলি যে না, আপনি সামনের দিকে কেন হাত বাড়িয়ে প্রণাম করছেন, ঈশ্বরকে কেন রাখছেন, প্রে কেন করছেন, আপনি পেছন দিকে হাতগুলোকে করে করুন, সে মারতে আসবে আমাকে। তাহলে এগুলো আমাদের ধর্মীয় আইডিওলজি, এগুলো আমাদের ধর্মীয় আইডিওলজি, আমরা মেনে নিয়েছি, তাই না? আমাদের এডুকেশনাল আইডিওলজি আছে,
এই যে আমাদের মাথার মধ্যে ঢুকে আছে আমাদের ভালো করে সবাইকে ইংরেজি শিখতে হবে, ইংরেজি না শিখলে আমাদের কোনো ডিমান্ড নেই পৃথিবীতে। ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে আমি বেকার হয়ে যাব। এমনিতেও পড়াশোনা করেও বেকার হয়ে যাচ্ছে মানুষজন, কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে আছে পড়াশোনা করতে হবে, আমাকে ইংলিশ অনার্স করতে হবে, বা আমাকে এই পড়তে হবে, আমাকে ডাক্তার হতে হবে, এই হতে হবে। বা ধরো ছেলেরা শাড়ি পরবে না, ছেলেরা জামা কাপড় পরবে, মেয়েরা লম্বা লম্বা চুল রাখবে, শাড়ি পরবে। আমি যদি একটা মেয়েকে জামা কাপড় পরিয়ে দিই, চুলগুলো কেটে দিই, আর ছেলেকে লম্বা লম্বা চুল রাখতে বলি, শাড়ি পরিয়ে দিই, তাহলে লোকে হাসাহাসি করবে, বলে দেখো ছেলেটা মেয়ে মর্দানি, সরি মেয়েটা ছেলে মর্দানি হয়ে গেছে, আর ছেলেটা কেমন মেয়েলি হয়ে গেছে। তাহলে ইডিওলজি হচ্ছে আমাদের ওই বিলিফগুলো, যে বিলিফগুলোকে আমরা মেনে নিয়েছি, যেগুলো দীর্ঘদিন ধরে চিরাচরিতভাবে চলে আসছে, এবং যেগুলোকে আমরা কখনোই কি করতে চাই না বাবা, পরিবর্তন করতে চাই না, যেগুলোকে আমরা চোখ বুঝে মেনে নিয়েছি, তাকে আমাদের বলা হয় ইডিওলজি। তো সেই আমাদের ইডিওলজির ওপরে তার এসে ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস। এবারে আলথুজার এই এসেটাতে কি বলছেন, এই এসেটা তিনি কি আলোচনা করছেন, সেই বিষয়টাকে আমরা বুঝবো। লেখক একটা কথা লেখো, দ্য এসে basically conceives, conceives, of the subject not as an autonomous being, not as an autonomous being, but as mediated by his or her social information. বুঝছো দাও, Althusser states that in order to exist, comma, every social formation must reproduce the conditions of its production at the same time as it produces. Full stop দাও। But in order to be able to produce, one has to reproduce, colon, the productive forces, semicolon, and number 2, the existing relations of production, তাহলে এই যে আমি কথাগুলো লেখালাম, এটা গ্যারান্টি তোমাদের মাথার উপর দিয়ে গেছে, একবারই অ্যান্টেনার উপর দিয়ে, একবার ধরতে পারোনি এটা। এবারে এটাকে ধরাবো, ঠিক আছে? এটাকে ধরানোর জন্যই আমি এই ছকটা করেছি। তাহলে এই এসেতে অ্যালথুজার কি বলছেন? অ্যালথুজার বলছেন যে এই যে আমাদের সোসাইটি,
এই সোসাইটিতে আমরা কিন্তু কেউ অটোনোমাস নই, অর্থাৎ আমরা কিন্তু কেউ নিজে নিজে পরিচালিত হই না। অটোমেটিক্যালি আমরা হচ্ছি না বাবা, অটোমেটিক্যালি আমাদের কোনো কাজ হচ্ছে না। তাহলে কিভাবে হচ্ছে? আমরা এই সোসাইটির গঠনের ওপর ইনফ্লুয়েন্সড হয়েছি। কেউই কিন্তু আমরা অটোমেটেড চলছি না। আমরা প্রত্যেকেই যে যে সোসাইটিতে বিলং করছো সেই সোসাইটির গঠনের দ্বারা ইন্সপায়ার্ড এবং ইনফ্লুয়েন্সড এবং সেইভাবেই পরিচালিত হচ্ছ। যে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, সে ব্রাহ্মণ ফ্যামিলির যে ইডিওলজিগুলো রয়েছে সেইগুলোর ওপর বেস করেই সে এগোচ্ছ। যে মুসলিম বাড়ির মেয়ে, সে মুসলিম বাড়ির যে কালচার রয়েছে, যে ইডিওলজি রয়েছে, সেই ইডিওলজিকে ফলো করে এগোচ্ছ। যে মেয়েটি বা যে ছেলেটি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করছে, সে সেই আদিবাসী সম্প্রদায়ের যে ট্র্যাডিশন রয়েছে সেখান থেকে বিলং করছে, তার ইডিওলজিগুলো ফলো করছে। যে ছেলেটি বা যে মেয়েটি আমেরিকায় মানুষ হয়েছে, আমেরিকায় এক খ্রিশ্চান পরিবারে, তার ইডিওলজি আলাদা। তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিং আমাদের সোশ্যাল ফরমেশনের ওপর বেস করে আমরা কিন্তু পরিচালিত হচ্ছি, আমরা সেই জিনিসটাকে অ্যাডপ্ট করছি। আমরা কেউ কিন্তু অটোমেটিক নই। এবং আলথুসার বলছে এইভাবে সোসাইটিতে এক্সিস্ট করতে গেলে সোসাইটির কি দরকার? দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে রিপ্রোডিউস দ্য কন্ডিশন অফ ইটস প্রোডাকশন, অর্থাৎ সোসাইটি যখন কিছু প্রোডাকশন করে সেই প্রোডাকশনের কন্ডিশনগুলোকে বানাতে হবে। অর্থাৎ এই যে ধর্ম মনে করো, ধর্মকে যে প্রোডাকশন করা হয়েছে, তাহলে ধর্মের কন্ডিশনগুলোকে বানাতে হবে। ধর্মের কন্ডিশনগুলো কি? মানুষকে ভয় দেখাতে হবে, মানুষকে পাপ পুণ্যের হিসাব দেখাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে দেখো তুমি একটা সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছো, তুমি তার এগেনস্টে গেলে এই হবে সেই হবে, তোমার নরক হবে, তোমাকে তেলে ভাজবে, আরও কিছু করবে, হাবি যাবে, অনেক কিছু বোঝানো হবে। আর তুমি যদি ভালো কাছে যাও তাহলে তোমার স্বর্গ হবে, এই হবে ওই হবে, বোঝানো হয়, তাই তো? তাহলে সোসাইটিতে এক্সিস্ট করতে গেলে তোমাকে প্রোডাকশনের কন্ডিশনগুলো বানাতে হবে, আর তার সাথে সাথে তোমাকে কিন্তু প্রোডাকশনটাও তৈরি করতে হবে। অর্থাৎ আমি পয়েন্ট করে বললাম যে সোসাইটিতে এই প্রোডাকশন তৈরি করতে গেলে তোমাকে প্রোডাক্টিভ ফোর্সেসের প্রয়োজন, অর্থাৎ যারা তৈরি করবে সেই লোকগুলোর প্রয়োজন, আর যে জিনিসটা বানাবে সেই জিনিসটার সাথে যারা বানাচ্ছে তাদের একটা সম্পর্কের প্রয়োজন। অর্থাৎ চলে এসো একটা কলকারখানায়, মনে করো বাইক তৈরি হচ্ছে, তাহলে বাইক তৈরি হচ্ছে, তাহলে বাইকের কন্ডিশনগুলো আগে বানাতে হবে। বাইকের কন্ডিশন কি? তোমাকে বোঝাতে হবে বাইকের সুবিধাগুলো, যে বাইক হলে তোমার জার্নিটা কম হয়ে যাবে, তাই না? এই হবে ওই হবে, তুমি এখানে যেতে পারবে সেখানে যেতে পারবে, তোমাকে বোঝানো হলো। এবারে যখন বাইক প্রোডাকশন হচ্ছে, তাহলে যারা প্রোডাকশন করবে তারা কর্মচারী, তাদেরকে মাইনা দিতে হবে, তাদের একটা নিড রয়েছে, তারা ওই নিডটার ওপর বেস করে প্রোডাকশনটা করবে। আর তার সাথে তুমি যে প্রোডাকশনটা করছো সেটা মার্কেট ভ্যালু, অর্থাৎ তুমি অলরেডি সেটাকে বুঝিয়ে দিয়েছো, কন্ডিশনগুলো বুঝিয়ে দিয়েছো যে এই কারণে বানাচ্ছ, তো লোকজন তোমার গাড়ি কিনবে, তখন সেটা আবার রিপ্রোডিউস হবে। তো সোসাইটি এইভাবেই চলে, অর্থাৎ সোসাইটির স্ট্রাকচার কিন্তু এইভাবেই রয়েছে। আমরা যে কোনো স্ট্রাকচার, এই যে আমরা পড়াশোনা করছি, কেন পড়াশোনা করছো তুমি অলরেডি জানো যে পড়াশোনা করার রেজাল্টটা কি। পড়াশোনা করলে তুমি একটা ভালো চাকরি বাকরি পেতে পারো, ভালো চাকরি বাকরি পেলে ভালো একটা বউ আসবে, আর না হলে ভালো বউ আসবে না, বিয়ে হবে না, তুমি একটা বেশ ঘর বাড়ি করে থাকবে, বেশ আরামে তোমার জীবনটা পেরোবে, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে অলরেডি তোমার কিন্তু প্রোডাকশন করার কন্ডিশনগুলো তুমি পেয়ে গেলে, সেই কন্ডিশনগুলো পেয়ে গেলে বলে তুমি কিন্তু প্রোডাকশন করছো, তুমি কিন্তু পড়াশোনাতে তুমি এনগেজ হচ্ছ। ঠিক আছে? তো অ্যালথুজার এই দুটো কথা বললেন। এইবারে
আমরা এই টোটাল এসেটাকে এই ছকের মাধ্যমে বুঝে নেব। আলতুদা যা লিখেছেন, যা বলেছেন, আমি সেগুলোকে এই ছকের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। কি করে বোঝাবো দেখো, আমি এই ছকটা ভালো করে তোমাদের অ্যানালাইসিস করছি, তোমরা দেখে যাও শুধু। তাহলে এই এসেটাকে আমরা বোঝার সুবিধার্থে তিনটে ভাগে ভাগ করেছি। এই এসেটাকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। আমরা বলেছি দ্য কন্ডিশনস অফ প্রোডাকশনস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপারস্ট্রাকচার, আর রোল অফ দ্য স্টেট ইন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইডিওলজি। তাহলে আমি প্রথমে ইডিওলজি বলেছি তোমাদের কি, যে ইডিওলজি কি বাবা? স্টেট অফ বিলিফস, ভ্যালুজ, যেগুলোকে আমরা কি করতে চাই না, প্রিন্সিপালস, আইডিয়া, যেগুলোকে আমরা পরিবর্তন করতে চাই না। আমরা কিন্তু যে যার ইডিওলজিতে আছি, সে কিন্তু তার ইডিওলজিতে থাকবো। আমরা সহজে সেগুলোকে পরিবর্তন করব না, কোনো মতেই পসিবল নয়। আমি যদি ওই যে বললাম, এক্সাম্পল দিলাম তোমাদের, এখন যদি আমি বলি যে না হাতগুলো সামনের দিকে কেন করে প্রণাম করছো, হাতগুলো পেছন দিকে করে প্রণাম করো, তোমরা কেউই করবে না, কেউই করবে না। এখন আমি যদি বলি যে রিসান তুমি কাল থেকে শাড়ি পরে আসবে, রিসান কিন্তু শাড়ি পরবে না। আমি যদি এখনই সনহতিকে বলি সনহতি তুমি চুলগুলো সব কেটে দাও, নাকে কানে যেগুলো পরে আছো সেগুলো খুলে ফেলে দাও, তুমি ছেলেদের মতো বিহেভ করো, ছেলেরা যেমন জামা কাপড় পরে, সনহতি কিন্তু পরবে না। কারণ আমরা কিছু সেট অফ বিলিফ, আইডিয়া, প্রিন্সিপালস, ভ্যালুকে মেনে চলছে এবং সেগুলোকে আমরা পরিবর্তন করতে যাই না। সেটা হচ্ছে ইডিওলজি। এবং সেই ইডিওলজি সোসাইটিকে কন্ট্রোল করে রয়েছে। তো সেই ইডিওলজি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, সোসাইটির স্ট্রাকচারকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, সেটাকে আলথুজার তার এসেতে বোঝানোর চেষ্টা করেছে। তাহলে আমরা এসেটাকে বোঝার সুবিধার্থে আমরা তিনটে ভাগে ভাগ করব। আমরা প্রথমে বলবো দ্য কন্ডিশন অফ প্রোডাকশনস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপারস্ট্রাকচার, আর রোল অফ দ্য স্টেট ইন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইডিওলজি। তাহলে প্রথমে হচ্ছে দ্য কন্ডিশনস অফ প্রোডাকশনস। তাহলে এই যে সমাজে বিভিন্ন জিনিস যে প্রডিউস হচ্ছে, সেই প্রোডাকশনের পেছনে কিছু কন্ডিশন রয়েছে। অর্থাৎ ক্যাপিটালিস্ট ক্লাস, আমরা মার্কসিজম পড়তে গিয়ে জেনেছি, যারা ক্যাপিটালিস্ট, যারা বুর্জুয়া, তাদের হাতে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অর্থাৎ তাদের হাতে ক্যাপিটাল রয়েছে। ক্যাপিটালের ফলে তারা সমস্ত ফ্যাক্টরি, এই সমস্ত কিছু লাগাতে পারছে, ফ্যাক্টরি তৈরি করতে পারছে, এবং সেই ফ্যাক্টরিতে তারা কি করছে, বিভিন্ন জিনিসকে প্রোডাকশন করছে, এবং সেখানে লেবারারদের তারা কাজ করাচ্ছে কিছু টাকা পয়সার বিনিময়ে, এবং লেবারাররা সেই কাজটা করছে টাকা পয়সার বিনিময়ে, তাই না? এবং তাদের হাতে কি হচ্ছে, টোটাল যে সোসাইটি তাদের কন্ট্রোলে চলে যাচ্ছে। তাহলে সোসাইটির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের প্রথমে কি রয়েছে বাবা? সেই স্ট্রাকচারের প্রথমে রয়েছে বিভিন্ন যে প্রোডাকশন হচ্ছে, বিভিন্ন যে মোড অফ কন্ডিশন অফ প্রোডাকশন রয়েছে, ঠিক আছে? এবারে এর সাথে প্রোডাকশনের সাথে ইডিওলজির কি সম্পর্ক, এটা মাথায় আসতেই পারে বাবা। হ্যাঁ, সম্পর্ক আছে। ইডিওলজি আছে বলেই এই মুকেশ আম্বানি, বিল গেটস, ফেসবুকের মার্ক জুকারবার্গ বা এই সমস্ত যারা ক্যাপিটালিস্ট রয়েছে, আমরা তাদের ফ্যাক্টরিতে কাজ করছি এবং তাদেরকে আমরা দিনের পর দিন ধনী বানিয়ে যাচ্ছি, আর আমরা শোষিত হয়ে যাচ্ছি। যদি ইডিওলজি না থাকতো, ইডিওলজির দ্বারা যদি আমরা কন্ট্রোল না হতাম, তাহলে কিন্তু এই ইকোনমির সমবন্টন হতো। আমি রিসেন্টলি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছি, দেখবে সেখানে কোয়েশ্চেন করেছে, একটা খুব ভালো সিনেমার কোয়েশ্চেন মার্কসিজম নিয়ে, যে ডু আই হ্যাভ টু বি আ কমিউনিস্ট টু রিড কার্ল মার্কস? কার্ল মার্কসকে পড়তে গেলে আমাকে কি কমিউনিস্ট হতে হবে? আমাকে কি সিপিএম পার্টি করতে হবে? না, কোনো প্রয়োজন নেই বাবা। তুমি কার্ল মার্কসকে পড়ছো, কার্ল মার্কসের চিন্তা ভাবনা পড়ছো, মার্কসিজম পড়ছো, তার মানে তুমি যে মার্কসিস্ট হয়ে গেলে, মানে কমিউনিস্ট হয়ে গেলে,
তুমি সিপিআইএম দল করতে শুরু করলে, সেটা কখনোই নয়। তুমি সোসাইটিকে বুঝতে গেলে তোমাকে কার্ল মার্কসকে পড়তে হবে, সোসাইটিকে বুঝতে গেলে মার্কসিজমকে জানতে হবে, সোসাইটিকে বুঝতে গেলে ইডিওলজি এবং লুই আলথুজারকে বুঝতে হবে। তাহলে সোসাইটির প্রথম যে বিষয় সেটা হচ্ছে কন্ডিশনস অফ প্রোডাকশন। এই যে ক্যাপিটালিস্ট ক্লাস বড় বড় ফ্যাক্টরি তৈরি করেছে, সেখানে বিভিন্ন জিনিস প্রডিউস হচ্ছে, সেই প্রডিউসটা কেন হচ্ছে, কি কন্ডিশন রয়েছে, ঠিক আছে, এটা আমরা প্রথম পার্ট। তো সেখানে কি রয়েছে, মোড অফ প্রোডাকশন, কিভাবে কোন মোডে প্রোডাকশনটা হচ্ছে। তাহলে কোনো জিনিসকে প্রোডাকশন করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে প্রোডাক্টিভ ফোর্সেস, আর একটা লাগে দ্য এক্সিস্টিং রিলেশন অফ দ্য প্রোডাকশন। প্রোডাক্টিভ ফোর্সেস কোনগুলো, এই যে আমরা যারা ওয়ার্কিং ক্লাস, আমরা কিছু ওয়েজ পাচ্ছি, কিছু মাইনে পাচ্ছি, সেই মাইনের বিনিময়ে আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি এবং এই প্রসেসটা কখনো শেষ হচ্ছে না। তাহলে একজন ফ্যাক্টরি ওনার সে কি করে প্রোডাকশন করছে, তার কাছে প্রোডাক্টিভ ফোর্সেস আছে এবং সে প্রোডাক্টিভ ফোর্সটাকে কি করে ক্রিয়েট করছে, বাই গিভিং সাম ওয়েজেস। অর্থাৎ আমি মুকেশ আম্বানি জিও কোম্পানিতে কাজ করছি, মুকেশ আম্বানি মাস গেলে আমাকে 20,000 টাকা দিচ্ছে। অর্থাৎ মনে করে দেখো, সে কিন্তু সারপ্লাস ভ্যালু থেকে কিছু দিচ্ছে না, সে 100 টাকা ইনভেস্ট করে নিয়েছে অলরেডি, সে 100 টাকা ইনভেস্টের মধ্যেই সে কিন্তু আমাকে দিচ্ছে। সে 100 টাকা ইনভেস্ট করে পরে যখন আরও 100 টাকা বেশি পাবে, অর্থাৎ তার যখন 200 টাকা হয়ে যাবে, সে কিন্তু ওই যে 100 টাকা বেশি পেলো সেখান থেকে কিছু দিচ্ছে না, সে যেটা 100 টাকা ইনভেস্ট করেছিল সেখানে আমার ওয়েজটাও ধরা আছে। তাহলে সে 100 টাকাকে কাজে লাগিয়ে 200 টাকা বানিয়ে নিল, আবার 200 টাকাকে কাজে লাগিয়ে 400 বানিয়ে নেবে, তা সে দিন দিন বেড়ে যাবে। কিন্তু আমি সেই এক জায়গাতেই থেকে যাব। কেন থেকে যাব, কারণ আমি প্রোডাক্টিভ ফোর্স। তাহলে আমরা ভাবি যে মুকেশ আম্বানি আমাকে মানুষ ভাবে, না বাবা, আমাকে মানুষ ভাবে না। মুকেশ আম্বানি আমাদেরকে ভাবে উই আর দ্য প্রোডাক্টিভ ফোর্সেস, আমরা তার মোড অফ প্রোডাকশনকে চালু রাখছি। মুকেশ আম্বানি আমাদের এটাই ভাবে যে আমরা কি, দ্য প্রোডাক্টিভ ফোর্সেস, নাথিং এলস, আমরা মানুষ টানুষ কিছু নই, আমরা হচ্ছি প্রোডাক্টিভ ফোর্সেস। মুকেশ আম্বানির মতো মানুষেরা, শুধু মুকেশ আম্বানি বললে ভুল হবে, যারা ক্যাপিটালিস্ট তারা ভাবে যে আমরা হচ্ছি প্রোডাক্টিভ ফোর্সেস, আমাদেরকে এন্ডলেসলি তারা ক্রিয়েট করে যাচ্ছে। অর্থাৎ আমি কাজ করে যাচ্ছি, তারপর আমি মরে যাব, আমার পরবর্তী যারা জেনারেশন আছে তারাও কিছু পয়সার বিনিময়ে কি করে যাবে, কাজ করে যাবে। তাহলে এটা এন্ডলেস প্রসেসটা, তাই না? এবারে কাজ কেন করছে, কাজ কেন করছে, দ্য এক্সিস্টিং রিলেশন অফ দ্য প্রোডাকশন। তাহলে এই যে কাজ করার পেছনে কি একটা এক্সিস্টিং রিলেশন রয়েছে, এটা মানে কি, রিলেশনশিপ বিটুইন বুর্জুয়া অ্যান্ড দ্য প্রোলেটারিয়েট। অর্থাৎ বুর্জুয়ারা ইন্ডাস্ট্রিটাকে দখল করে রয়েছে, ক্যাপিটাল তাদের হাতে রয়েছে, আর আমরা কিছু টাকা পয়সার জন্য সেটা কাজ করে যাচ্ছি, এটাই হচ্ছে রিলেশন। তাহলে আমরা প্রোডাকশনে কেন সাহায্য করছি, আমাদের সাহায্য করার দরকারটাই কি, আমাদের টাকা দরকার, কিছু ওয়েজ দরকার। এটা ক্যাপিটাল কার কন্ট্রোলে, বুর্জুয়ার কন্ট্রোলে ক্যাপিটাল। তাহলে বুর্জুয়া সে ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, ইন্ডাস্ট্রি তার হাতে, এবারে সে কিছু বেতন দিচ্ছে সেখানে, এবং সেই বেতন দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে এন্ডলেসলি তারা কি করে যাচ্ছে গো, ওয়ার্কিং ক্লাস প্রডিউস করে যাচ্ছে। এই যে দেখো না সরকারি চাকরি, এটাও তো একই বিষয় বাবা, সরকারও তো আমাদের কি করে যাচ্ছে, ওই যে এন্ডলেস প্রসেস অফ প্রডিউসিং ওয়ার্কিং ক্লাস। এই যে আমি চাকরি করছি, আমাকে থেকে ইন্সপায়ার হয়ে তুমি চাকরি করতে যাবে, তাকে দেখে ইন্সপায়ার আরেকজন কেউ চাকরি করে যাবে, তাহলে এগুলো এন্ডলেস, এর তো কোনো সুরা নেই, এর কোনো এন্ডিং আছে, কোনো এন্ডিং নেই। কেন এন্ডিং নেই,
কারণ ক্যাপিটালটা তো তোমার হাতে নেই, তোমার হাত তো ফাঁকা। তোমাকে বাঁচতে গেলে কি দরকার? বিভিন্ন জিনিস কিনতে হবে, তাহলে জিনিস কিনতে গেলে টাকা লাগবে। টাকা যখনই লাগবে তা তখন তুমি বাধ্য, যাদের হাতে ক্যাপিটাল আছে তাদেরকে সার্ভ করতে তুমি বাধ্য। তাহলে সোসাইটি এই প্রোডাকশনের সিস্টেমে চলছে, সোসাইটি এই প্রোডাকশনের সিস্টেমে চলছে। আমরা এন্ডলেসলি এইভাবেই ওই মোড অফ প্রোডাকশনের একটা অংশ হয়ে রয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা অন্য কিছু ভাবার, অন্য কিছু করার সময় পাচ্ছি না। এবারে আমরা সেকেন্ড স্টেপে চলে আসি, তারপরে আমি তিনটেকে নিয়ে জেনারেলাইজ করব। সেকেন্ড স্টেপে কি বলছে? সোসাইটির ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সুপারস্ট্রাকচার। আমরা সেকেন্ড যে আলোচনা করব সেটা হচ্ছে সোসাইটির ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার, যেটা আলথুজার এই এসেতে বলছি। ওই যে সোসাইটি এই যে কন্ডিশন অফ প্রোডাকশন চালিয়ে যাচ্ছে, কেন চালাতে পারছে? তার পেছনে কিছু একটা ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার সুপারস্ট্রাকচারটা কি বাবা? সোসাইটিতে দুটো কন্ডিশন রয়েছে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে সুপারস্ট্রাকচার। বেস মানে ইকোনমিক বেস, আমরা অলরেডি বেস পড়েছিলাম। বেস মানে ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটাল ইন্ডাস্ট্রি এটা কাদের হাতে বাবা? এটা হচ্ছে আমাদের ক্যাপিটালিস্টদের হাতে, বুর্জুয়াদের হাতে। তার ওপর দাঁড়িয়ে আছি কারা? এই যে আমাদের সুপারস্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন সোশ্যাল এবং কালচারাল ইনস্টিটিউশনস রয়েছে, বেসের ওপর দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সোশ্যাল এবং কালচারাল ইনস্টিটিউশনস ভেবে দেখো, তুমি বাড়ি করবে, তোমাকে সিমেন্ট, রড, বালি কিনতে হবে, ইট কিনতে হবে কোনো একটা বড় ফ্যাক্টরি থেকে, তাই তো? তাহলে ফ্যাক্টরি মালিক কে? ফ্যাক্টরি মালিক তো তুমি নও। তাহলে ইকোনমিক বেসটা কার হাতে? বড় কোনো কোম্পানি মালিকের হাতে। তুমি তোমার ছেলেকে শিক্ষিত করবে, তা তোমাকে স্কুলে পাঠাতে হবে। তুমি তোমার ছেলেকে শিক্ষিত করবে, তোমাকে ছেলেকে কি করতে হবে? স্কুলে পাঠাতে হবে। তা তুমি যেহেতু স্কুলে পাঠাবে, স্কুলে যখন তুমি পাঠাবে তাহলে স্কুলটাও তো তৈরি হয়েছে, স্কুলেও তো ইনফ্রাস্ট্রাকচার লেগেছে, স্কুল বিল্ডিং তৈরি করতে খরচা লেগেছে, স্কুলে যে টিচারগুলো রয়েছে তাদেরকে দিতে মাইনা লাগে, সেখানেও খরচা হয়, স্কুলের বই খাতা পেন থেকে শুরু করে সব কিছুতে খরচা। তা সেখানে ইকোনমি লেগেছে, টাকা লেগেছে। তা সেই টাকা পয়সা সব কিছু কাদের কন্ট্রোলে? বুর্জুয়াদের কন্ট্রোলে। অর্থাৎ সোসাইটির যে ইনফ্রাস্ট্রাকচারটা, মেন পরিকাঠামোটা, মেন গঠনটা, যেটা বেস, যেটা ভিত, সেটা বুর্জুয়াদের আন্ডারে। সেই বুর্জুয়াদের আন্ডারে রয়েছে সেটা, এবং তার উপর দাঁড়িয়ে আছে সোসাইটির সুপারস্ট্রাকচার, অর্থাৎ আমাদের কালচারাল, সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস এই যে ব্যাপারগুলো, সেগুলো দাঁড়িয়ে আছে কোথায়? বেসের উপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এইবারে এই যে আমাদের যে সোশ্যাল এবং কালচারাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পলিটিকো লিগাল, একটা হচ্ছে ইডিওলজি। পলিটিকো লিগাল কোনটা বাবা? যেমন দেশের আইন, কোনো দেশ, সেই দেশের বিভিন্ন প্রিন্সিপালস, নিয়ম কানুন, সেইগুলো। আর ইডিওলজি কি কি হয় আমাদের? যেমন রিলিজিয়ান, আমাদের একটা ইডিওলজি হয়। ইথিক্যাল, পলিটিক্যাল, অর্থাৎ আমরা রিলিজিয়াস, আমরা কেউ না কেউ কোনো না কোনো রিলিজিয়ানকে ফলো করি, আমরা কেউ না কেউ কোনো না কোনো পলিটিক্যাল ইডিওলজিকে ফলো করি। আমাদের মধ্যে ইথিক্যাল রয়েছে, আমরা কোনো জিনিসকে নৈতিক, কোনো জিনিসকে অনৈতিক ভাবি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2 নম্বর কেস। আর 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আমাদের রোল অফ দ্য স্টেট ইন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ইডিওলজি। তাহলে সোসাইটির প্রোডাকশন কন্ডিশন রয়েছে, সোসাইটির ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার রয়েছে, এবং সোসাইটিতে এই যে স্টেট, অর্থাৎ আমরা যে দেশে বিলং করছি, আমাদের যে দেশ, আমাদের যে গভর্নমেন্ট,
সেই গভর্নমেন্ট একটা রোল প্লে করছে, গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে, এবং সেই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা কি হচ্ছি বাবা, আমরা প্রত্যেকেই কন্ট্রোল হচ্ছি। কি ইমপ্লিমেন্ট করছে গভর্নমেন্ট? ইডিওলজি। ইডিওলজি কিসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছে? দেখো, গভর্নমেন্ট প্রথমত তার যে ক্ষমতা, পুরো ক্ষমতা কাকে দিয়েছে বাবা? বুর্জুয়াকে। যাতে বুর্জুয়া কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। কাদেরকে? যারা প্রলেতারিয়েট, যারা ওয়ার্কিং ক্লাস। ঠিক আছে? অত মুকেশ আম্বানির হাতে পাওয়ার দেওয়া আছে। যে কোনো গভর্নমেন্ট, এখন বিজেপি গভর্নমেন্ট আছে, বিজেপি গভর্নমেন্ট যারা বড় বড় প্রলেতারিয়েট, বড় বড় বুর্জুয়া রয়েছে তাদেরকে পাওয়ার দিয়েছে। তখন আবার কংগ্রেস গভর্নমেন্ট আসবে বা অন্য কেউ আসবে, তারা তখন আবার পাওয়ার দেবে কাদেরকে গো? যারা ক্যাপিটালিস্ট ক্লাস তাদেরকে তারা পাওয়ার দিয়ে রয়েছে সব দেশে। এটা বুর্জুয়ারা যাতে কন্ট্রোল করতে পারে কাদের? প্রলেতারিয়েটদের। এবারে এই কন্ট্রোল করতে গিয়ে আমাদের যে স্টেট কিছু নিয়ম কানুন লাগু করে, তাকে বলা হয় স্টেট অ্যাপারেটাসেস। সেই স্টেট অ্যাপারেটাসেস দু রকমের হয়, একটা হচ্ছে আইএসএ, একটা হচ্ছে আরএসএ। আইএসএ মানে হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস, আর আরএসএ মানে হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস। অর্থাৎ আমাদের ইডিওলজিকে কন্ট্রোল করছে, আবার আমাদেরকে যখন ইডিওলজিক্যালি কন্ট্রোল করতে পারছে না তখন জোর করে মেরে ধরে কন্ট্রোল করে দিচ্ছে। যেমন আমাদের ইডিওলজি, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা। ইডিওলজি মানে কি? আমি অলরেডি আগে বললাম, কিছু বিলিফস, কিছু আইডিয়া, কিছু ভ্যালু, কিছু প্রিন্সিপাল, যেগুলোকে আমরা কখনোই পরিবর্তন করতে চাই না, তাকে আমরা ইডিওলজি বলি। আর সেই ইডিওলজি কি হতে পারে? আমাদের রিলিজিয়ন একটা ইডিওলজি। আমরা দেখো যে ধর্মে যে মানুষ, আমি সেই ধর্মের সব কিছুকে মেনে নিয়েছি, এবং সেই ধর্মের কোনো জিনিস কিন্তু আমি পরিবর্তন করতে চাই না, কোনো মতেই চাই না, কোনো মতেই করবো না পরিবর্তন। তাতে সেটা ভুল হোক, আমি ভুলটাই পালন করে যাব। আমি বুঝতে পারছি এটা ভুল, এটা ঠিক না, কিন্তু আমি কোনো মতেই পরিবর্তন করব না, কারণ আমি ওই ধর্মের ওই ইডিওলজিটাকে কি করেছি? মেনে নিয়েছি। আমার কাছে ওটাই ঠিক। তুমি আমাকে যতই বোঝাও আমি বুঝবো না, আমি অবুঝ। রিলিজিয়াস ইডিওলজি। দু নম্বর কি বাবা? এডুকেশনাল ইডিওলজি। এডুকেশন একটা ইডিওলজি, তাই না? এই যে আমাদের স্কুল রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেটা তো ইডিওলজি। তোমরা হবে স্যার সেটা কি করে ইডিওলজি হয়? হ্যাঁ বাবা, ইডিওলজি তো। এডুকেশন তো একটা ইডিওলজি। এডুকেশন তো অবশ্যই ইডিওলজি। কেউ সায়েন্স নিয়ে পড়ছো, কেউ আর্টস নিয়ে, কেউ কমার্স নিয়ে, কেউ আরো কিছু নিয়ে পড়ছো। কেন পড়ছো? একটা নলেজ গ্যাদার করছো। এবারে সেই নলেজটা কি সবসময় ফ্রি নলেজ হচ্ছে? কখনোই তো কোনো জিনিস ফ্রি হতে পারে না। সে কারণ তো তুমি ইন্সপায়ার হচ্ছ, তুমি কোনো না কোনো বিষয় দ্বারা, কারো না কারো দ্বারা ইন্সপায়ার হচ্ছ, এবং তুমি সেটাকে ফলো করছো তোমার লাইফে, এবং তুমি সেটাকে কোনো মতেই পরিবর্তন করতে চাইছো না। তুমি মনে করো সায়েন্সের ছেলে, তোমার ম্যাথামেটিক্স ভালো লাগে, তোমার কাছে ম্যাথামেটিক্সই ভালো, অন্য কোনো সাবজেক্টে তোমার কাছে কি নেই? গুরুত্ব নেই, কারণ তোমার ইডিওলজিতে ওটাই বসে গেছে। এই এডুকেশন সিস্টেম, এটাও একটা ইডিওলজি। কেন পড়ছো তুমি? কারণ তুমি দেখেছো তোমার সিনিয়র একজন মানুষ পড়াশোনা করেছে, সেই কারণে তুমি পড়ছো, অন্য কোনো কারণ নয় বাবা। তোমাকে ছোটবেলায় স্কুলে ভরে দেওয়া আসা হয়েছিল, ছোটবেলা থেকে তোমার একটা অভ্যেস হয়ে গেছে, সেই কারণে তুমি পড়ছো, নাহলে কিন্তু তোমার পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখেছো যে পড়াশোনা করে লোকে চাকরি পায়, ভালো লাইফস্টাইল হয়ে যায়, লোকে শিক্ষিত বলে, সম্মান টমান দেয়,
ওই জন্য তুমি পড়াশোনা করছো। তাহলে এডুকেশন সেটা একটা ইডিওলজি। 3 নাম্বার ফ্যামিলি, ফ্যামিলিও একটা ইডিওলজি। পলিটিক্স, পলিটিক্সও একটা ইডিওলজি। কালচার, কালচারও একটা ইডিওলজি। এই যে আমাদের কমিউনিকেশন রয়েছে, এই যে বিভিন্ন মিডিয়া রয়েছে, প্রেস রয়েছে, টেলিভিশন রয়েছে, এগুলো ইডিওলজি। এগুলো আমরা মেনে নিয়েছি সব কিছু। যেমন দেখো, আমি একটা নতুন মোবাইল কিনবো, মোবাইল কেনার চাহিদাটা আমার মধ্যে কে তৈরি করছে বাবা? এই অ্যাডভার্টাইজ গুলো তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে দিস ইজ বেটার, এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 500 জিবি হার্ড ডিস্ক, 8 জিবি র্যাম। তুমি ভাবছো হ্যাঁ এটাই বেটার, এটাই বেটার, তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছ। তাহলে তুমি সবসময় কিন্তু কন্ট্রোল, তুমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বিং নও। আমি প্রথমেই বলেছিলাম সেটার একবারই প্রথমেই যে তুমি অটোনোমাস নও, তুমি সোসাইটির গঠনের ওপর কন্ট্রোল রয়েছে। এই যে পরিবার, ফ্যামিলি, ফ্যামিলি সিস্টেম তো ইডিওলজি, যেখানে একজন কেউ ফ্যামিলির প্রধান হবে, সে ফ্যামিলিকে দেখাশোনা করবে। বা এই যে তুমি ফ্যামিলি করতে চাইছো, তুমি ভবিষ্যতে বিয়ে করবে, তোমার একটা সংসার হবে, ছেলে পুলে হবে, বা বিয়ে করবে না, সাধু সন্ন্যাসী হবে, যাই হোক। তাহলে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কি তুমি পরিবর্তন করতে চাও না? তো তুমি মাথার মধ্যে সেট করে নিয়েছো। এই যে মানুষ ধুমধাম করে বিয়ে করছে, কেন করছে ধুমধাম করে বিয়ে? এত খাইয়ে দাইয়ে লোককে ইয়ে করে মানুষ মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যে বিয়ে মানে এরকমই করতে হয়। এই যে দিন দিন আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি বিয়ে মানে মেকআপ করতে হয়, বিয়ে মানে ক্যামেরাম্যান ডাকতে হয়, মানে ফটোগ্রাফার ডাকতে হয়, প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শ্যুট করতে হয়। এগুলো তো দিনের পর দিন আমাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। এগুলোকে তো আমরা কেউ পরিবর্তন করতে চাইছি না। কেউ কি আমরা চাইছি যে না বিয়েতে এসব করবো না? হয় দেখবে আমরা বিয়ে ঠাকুর মন্দিরে করছি, না হয় আমরা রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রি করে করছি, না হয় আমরা বিয়ে করছি কিভাবে? অনুষ্ঠান করে, ধুমধাম করে। অর্থাৎ যেগুলো অলরেডি চিরাচরিত চলছে, আমরা দীর্ঘদিন ধরে দেখছি, সেগুলোকে আমরা মেনে নিয়েছি যে বিয়ে করলেই 3টে পদ্ধতিতে বিয়ে করতে হবে। হয় ঠাকুর মন্দিরে করতে হবে, কোনো একটা মন্দিরে বা কোনো একটা ঈশ্বরকে সাক্ষী রেখে, বা ধুমধাম করে একবারই সোশ্যালি সবাইকে জানিয়ে জানিয়ে, বা হয়তো ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে করতে হবে। বিয়ের 3টেই প্রসেস, তাই না? এবং এই 3টে প্রসেসকে আমরা মেনে নিয়েছি, আমরা কিন্তু কোনো কোয়েশ্চেন করছি না যে না বিয়ে তো অন্য প্রসেসও হতে পারে, বিয়ে তো অন্যভাবে হতে পারে, এইভাবে বিয়ে করতে হবে, বিয়ে মানে ওইভাবে ওই সেজে গুজে বসতে হবে, বউ বর সেজে ওইভাবে বসেই বিয়ে করতে হবে, অন্য কোনোভাবে তো বিয়ে করা যেতে পারে। কিন্তু আমরা সেগুলো নিয়ে কখনো কেউ কোয়েশ্চেন করি না, আমরা মেনে নিয়েছি, কারণ ওটা হচ্ছে আমাদের ইডিওলজি। আর কি রয়েছে বাবা? আমাদের পলিটিক্যাল ইডিওলজি রয়েছে। অর্থাৎ আমরা মনে মনে প্রত্যেকেই পলিটিক্সকে পছন্দ করি। আমরা কেউ না কেউ কোনো না কোনো পলিটিক্যাল দল দ্বারা ইনফ্লুয়েন্স। সেই দল যতই খারাপ হোক, যতই খারাপ কাজ করুক, সেই দল মনে করো তোমার জীবন শেষ করে দিয়েছে, তুমি শিক্ষিত বেকার হয়ে গেছো, চাকরি পাওনি সেই দলের কারণে, কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে আছে ওই দলই ভালো। এটা তোমাকে কেউ কখনো পরিবর্তন করতে পারবে না, এটা তোমার পলিটিক্যাল ইডিওলজি, তাই না? তো পলিটিক্যাল ইডিওলজি তোমাকে যতই চাই বলুক, তোমার মনে হচ্ছে যে না এই দল বিরাট খারাপ, সবাই বলছে, 10টা লোক বলছে, কিন্তু না তোমার মাথায় ঢুকে আছে, তুমি পরিবর্তন করবে না। আরেকটা হচ্ছে বাবা RSA, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। অর্থাৎ তুমি কন্ট্রোল হচ্ছ, তোমার ইডিওলজি কন্ট্রোল, ইডিওলজিক্যাল কন্ট্রোলের ওপরে হচ্ছে RSA। RSA এর মধ্যে কি রয়েছে বাবা? RSA এর মধ্যে যেমন রয়েছে আমাদের ধরো এই যে পুলিশ সিস্টেম, এই যে পুলিশ সিস্টেম রয়েছে, তাই না? এই যে আমাদের কোর্ট রয়েছে,
এই যে মিলিটারি রয়েছে, এই যে ল রয়েছে, ল অ্যান্ড গভর্নমেন্ট, এই যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এগুলো হচ্ছে RSA, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস। অর্থাৎ যেটা তুমি নিজের থেকে মানছো না, তোমাকে জোর করে মানানো হচ্ছে, সেটা হচ্ছে RSA। তোমার হেলমেট পরার ইচ্ছে নেই, গাড়ি চালাতে চালাতে হেলমেট পরবে না, তোমাকে গভর্নমেন্ট জোর করে পড়াচ্ছে হেলমেট, আইন করে দিয়েছে, হেলমেট না পরলেই তোমাকে ধরে ফাইন করে দেওয়া হবে। তুমি ওই ফাইনের ভয়ে তুমি কি করছো গো, হেলমেট পরছো। এই যে আমাদের এখানে এত মানুষ রয়েছে, 100টা মানুষের মধ্যে যে 100 জন যারা গাড়ি চালায়, তুমি 100 জন, কিন্তু 100 জনের মধ্যে 100 জনই কেউ কিন্তু নিজের সেফটির জন্য হেলমেট পরে না বাবা। 100টা লোক ধরো মনে করো রয়েছে, 100 লোকের মধ্যে 100টা লোকই হেলমেট পরে পুলিশের ফাইন থেকে বাঁচার জন্য। এবার আমিও নিজেই পড়ি, এবার আমার ওটা একটা অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে, কিন্তু আমার মাথার মধ্যে ওটাই আছে, এখনই কাল থেকে নিয়ম উঠে যাক, কাল থেকে গভর্নমেন্ট নিয়ম করে দেখ যে না, হেলমেট পরার কোনো প্রয়োজন নেই, কোনো রকম ফাইন টাইন লাগবে না, কোনো রকম পুলিশে ধরবে না। দেখো আর কেউই হেলমেট পরবে না, কেউই হেলমেট পরবে না। তাহলে RSA হচ্ছে সেইগুলো যেইগুলো তোমাকে জোর করে কন্ট্রোল করিয়ে দেওয়া হচ্ছে, তুমি মানবে না, তোমাকে জোর করে মানিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ RSA। অর্থাৎ পুলিশ দিয়ে তোমাকে ঠ্যাঙানো হচ্ছে, তোমার কোর্টে বিচার হচ্ছে, তোমাকে জেলে পাঠানো হচ্ছে, আইন কানুন নিয়ম লাগু করা হচ্ছে, এই যে বিষয়গুলো। অর্থাৎ মানুষ যখন নিজে নিজে মেনে নেবে না, যখন তাকে জোর করে মানানো হবে, দ্যাট ইজ কল্ড RSA। তাকে বলা হয় রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস বা RSA। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম বাবা? আমরা দেখতে পেলাম যে আমাদের যে সোসাইটি, এই সোসাইটিতে আমরা প্রত্যেকেই কন্ট্রোলড, এবং এই কন্ট্রোলটা বোথ ইডিওলজিক্যালি অ্যান্ড ফিজিক্যালি। অর্থাৎ আমরা মন থেকে মেনে নিয়েছি যেটা, সেটা ইডিওলজিক্যালি কন্ট্রোল, আর যেটা মন থেকে মানেনি, জোর করে মানানো হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যালি বা RSA, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস। তাই তো এবারে এই সমস্ত কিছু কন্ট্রোলের মাধ্যমে, আমরা প্রত্যেকেই ইন্টারপিলেট হয়ে গেছি। আমাদেরকে ইডিওলজি কি করছে গো, ইন্টারপিলেট করছে। অর্থাৎ যেখানে আমরা ইন্টারপিলেশন কথাটা পাই, ইন্টারপিলেশন বলে একটা লিটারারি টার্ম পাই, তাহলে ইডিওলজি আমাদের কন্ট্রোল করতে করতে আমাদের প্রত্যেকে ইন্টারপিলেট করছে। তার মানে কি বাবা, ইন্টারপিলেশন মানে কি? দেখো, ইন্টারপিলেশন মিনস গিভিং আইডেন্টিটি টু আ পার্সন। Interpolation means giving identity to a person। তার মানে আমরা এই যে সমাজে রয়েছি, আমাদের এই সমাজে সবসময় দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে রিকগনিশন, একটা হচ্ছে মিস রিকগনিশন। একটা পরিচিত, একটা অপরিচিত, তাই তো? যেমন দেখো, আমাদের ফ্যামিলি রয়েছে, আমাদের রিলিজিয়ন রয়েছে, আমাদের এডুকেশনাল সিস্টেম রয়েছে, আমাদের মিডিয়া সিস্টেম রয়েছে, আমাদের পলিটিক্যাল সিস্টেম রয়েছে, এগুলো আমাদেরকে রিকগনাইজ করছে। আর মিস রিকগনিশন কোনগুলো? একটা ছেলে মনে করো,
সে পুরুষ, মেল, সে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, মিস রিকগনিশন। আমরা তার আইডেন্টিটি কি বানিয়ে দিচ্ছি, সে হচ্ছে হিজড়ে, মেয়েলি। একটা মেয়ে মনে করো, সে মেয়েলিপনা ছেড়ে দিয়েছে। অর্থাৎ আমরা সোসাইটিতে যেগুলোকে মেয়েলিপনা বলি, আমরা যেগুলোকে মেয়েলিপনা মনে করি, ওরকম কোনো কোনো কিছু নেই। মেয়েলিপনা বা পুরুষপনা ওইসব বলে কিছু নেই, ওগুলো সোসাইটির কনস্ট্রাক্টেড জিনিস। জেন্ডার আমি বোঝাতে গিয়ে আগের দিন বলেছিলাম। তাহলে মেয়ে মনে করো ওইসব ছেড়ে গিয়ে সে একটা ছেলের মতো, পুরুষের মতো বিহেভ করছে। যদিও পুরুষের মতো বিহেভ করা, মেয়েদের মতো বিহেভ করা বলে কোনো কিছু হয় না, এগুলো সব সোসাইটি তৈরি করেছে। তখন আমরা সেই মেয়েটাকে মর্দানি বলবো, যে দেখো মেয়ে মর্দানি গো। তাহলে এই ইডিওলজি আমাদের কি করছে বাবা, আমাদের আইডেন্টিটি দিচ্ছে, আমাদের ইন্টারপিলেট করছে, ঠিক আছে। এবং ইডিওলজি কি করছে বাবা, আমাদের মধ্যে মেটেরিয়ালিটি তৈরি করছে। অর্থাৎ আমরা এই ইডিওলজি এবং এই স্টেট অ্যাপারেটাসের দ্বারাই, এই যে ইডিওলজি এবং যে স্টেট অ্যাপারেটাসগুলো রয়েছে তার দ্বারাই আমরা মেটেরিয়ালি কন্ট্রোল হচ্ছি। মেটেরিয়ালি মানে এই যে বিভিন্ন মেটেরিয়াল, অর্থাৎ বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন আমাদের। তাহলে এইবারে আমি এই তিনটের মধ্যে কানেকশন বোঝাচ্ছি, যে এসেটার তিনটে ভাগের কি কানেকশন। তাহলে দেখো, আমাদের সমাজে যে স্টেট, স্টেট মানে আমাদের যে গভর্নমেন্ট, অর্থাৎ যে আমাদের দেশ, স্টেট পাওয়ার যাকে বলা হয়, সেই স্টেট পাওয়ার কাকে দিয়েছে বাবা, স্টেট পাওয়ার দেওয়া হয়েছে বুর্জুয়াকে, অর্থাৎ ক্যাপিটালিস্ট ক্লাসকে, যাদের হাতে টাকা আছে। কেন দেওয়া হয়েছে, যাতে সেই ক্যাপিটালিস্ট ক্লাস আমাদেরকে কন্ট্রোল করতে পারে। তাহলে আমাদেরকে কন্ট্রোল করার জন্য স্টেট কি করছে, কিছু অ্যাপারেটাসেস ব্যবহার করছে, অর্থাৎ কিছু পদ্ধতি ব্যবহার করছে। সেই পদ্ধতিগুলো হচ্ছে আইএসএ এবং আরএসএ। আইএসএ মানে হচ্ছে আমাকে ইডিওলজিক্যালি কন্ট্রোল করা হচ্ছে, আমার বুদ্ধিমত্তাকে কন্ট্রোল করা হচ্ছে। আর আরএসএ মানে আমার বুদ্ধিমত্তাকে যখন কন্ট্রোল করতে পারছে না, তখন আমাকে জোর করে মানিয়ে দেওয়া হচ্ছে একটা বিষয়কে, জোর করে মানিয়ে দেওয়া হচ্ছে, তাই না। এই যেমন দেখবে তোমাদের হীরক রাজার দেশের আমি বারবার এক্সাম্পল দিয়েছি, যে হীরক রাজার দেশের আমি আর বলবো না, অনেকবার এক্সাম্পল দিয়েছি, সিনেমাটা একবার দেখে নেবে। এরপর হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের যে সিনেমা, সেখানে টোটালি এই আইএসএ আরএসএ এগুলোকে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে কিছু জিনিস আমরা মেনে নিয়েছি আর কিছু জিনিস মানিনি, সেগুলোকে জোর করে মানিয়ে দেওয়া হচ্ছে। এবারে ক্ষমতা দেওয়া আছে কাদের হাতে, বুর্জুয়াদের হাতে। আর গভর্নমেন্ট কিছু অ্যাপারেটাস, কিছু নিয়ম পদ্ধতি পালন করছে, যার মাধ্যমে তোমার কন্ট্রোল করছে। এবার এই বুর্জুয়া কি করছে, বুর্জুয়া সবসময় কি করছে, প্রোডাকশনটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ বুর্জুয়া তার সাথে যারা প্রলেতারিয়েট, অর্থাৎ যারা ওয়ার্কিং ক্লাস মানুষ, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক, বুর্জুয়ার হাতে রয়েছে ইন্ডাস্ট্রি, এবং প্রলেতারিয়েতদের দরকার টাকা পয়সা। বুর্জুয়া কিছু বেতন দিচ্ছে এবং তার পরিবর্তে সে পেয়ে যাচ্ছে কি গো, প্রোডাক্টিভ ফোর্সেস, এবং এরা এন্ডলেসলি কাজ করে যাচ্ছে, কারণ তাদের ইডিওলজিতে ঢুকে আছে, মাথার মধ্যে ঢুকে আছে, কি ঢুকে আছে, যে না টাকা পয়সা পেলে খাবো কি, এই কিনতে হবে, সেই কিনতে হবে, সংসার করতে হবে, ফ্যামিলি করতে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে। তাহলে এগুলো সব কি আমি একটু আগে বললাম, আইএসএ। তো তুমি তো আইএসএ দ্বারা কন্ট্রোল হয়ে আছো। তোমার তোমার কি রয়েছে, একটা ফ্যামিলি রয়েছে, তোমার একটা এডুকেশন রয়েছে, তোমার একটা ধর্ম রয়েছে, তোমার টিভি ফিভি দরকার,
একটা মোবাইল দরকার, ইন্টারনেট মারতে হবে, তাই তো? সেগুলো খরচা আছে। তাহলে সেই খরচাটা পেতে গেলে তোমার কি দরকার? মাইনে দরকার। মাইনে তোমাকে কে দেবে? বুর্জুয়া দেবে। বুর্জুয়ার হাতে কি আছে? ক্যাপিটাল আছে, ইন্ডাস্ট্রি আছে। তার ইন্ডাস্ট্রিতে কি দরকার? লোক দরকার। তাহলে তুমি সারা জীবন কাজ করে যাবে তার দোকানে, আবার তোমার পরবর্তী জেনারেশন কাজ করবে, অর্থাৎ প্রসেসটা এন্ডলেস হয়ে যাবে। তাহলে এই যে আইএসএ না থাকলে তো এটা হতো না। তোমার যদি ফ্যামিলির প্রতি ফ্যামিলি না থাকতো, তোমার যদি ধর্ম না থাকতো, তোমার যদি পড়াশোনা না থাকতো, তা তোমার খরচা নেই, তোমার কোনো খরচা নেই। তোমার খরচা না থাকলে তোমাকে কন্ট্রোলও করা যেত না। তোমার খরচা আছে বলে তোমার কি করা যাচ্ছে? কন্ট্রোল করা যাচ্ছে। এবারে মনে করো তুমি আন্দোলন করতে শুরু করলে, ইউনিয়ন করতে শুরু করলে মালিকের বিরুদ্ধে, যে না আমাদের মাইনে বাড়াতে হবে বাড়াতে হবে, এরকম আন্দোলন করছো, তখন গভর্নমেন্ট আরএসএ প্রয়োগ করে দেবে, পুলিশ পাঠিয়ে দেবে, ঠেঙ্গিয়ে আন্দোলন তুলে নেওয়া হবে, সব কটাকে জেলে ভরে দেওয়া হবে, আন্দোলন ভঙ্গ করে দেওয়া হলো। তুমি মাইনে বাড়াতে হবে মাইনে বাড়াতে হবে যত কিছু করো না, গভর্নমেন্ট তো তোমাকে বন্ধ করে দিয়েছে, তাই না? এবার এটা কেন হচ্ছে? কারণ সোসাইটির যে ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার, সেখানেও বুর্জুয়ারা একটা বিরাট বড় স্থান পালন করে রয়েছে। কারণ এই যে সোসাইটির যে বেস, ইকোনমিক বেস, সেটা বুর্জুয়ার হাতে। এবং আমাদের সমস্ত ইডিওলজি কিন্তু এই ইকোনমির কাছে। আমাদের বেসটা কি? ইকোনমি। অর্থাৎ আমরা পৃথিবীতে যা করি সব কিছু ইকোনমির ওপর বেস করে করি। যেমন দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। যেমন প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তি, কিছু দেশে লিগাল, যেখানে প্রস্টিটিউশন থেকে গভর্নমেন্ট কোনো ট্যাক্স পায় না, সেখানে ইললিগাল। যেমন তুমি ব্রাজিল চলে যাও, তুমি ইটালি চলে যাও, তুমি ব্যাংকক চলে যাও, এখানে প্রস্টিটিউশন লিগাল। প্রস্টিটিউশন লিগাল কেন লিগাল? কারণ প্রস্টিটিউশনের সাথে ইকোনমিটা জড়ে আছে। গভর্নমেন্ট মোটা টাকা ট্যাক্স পাচ্ছে প্রস্টিটিউশন থেকে, এসকর্টদের কাছ থেকে, তাহলে সেখানে লিগাল। এই যে আমি তোমাদের বোঝাই, এই যে জুয়া খেলা একটা ইললিগাল অ্যাক্ট, তাই তো? কিন্তু জুয়াতে যখনই টাকা পাওয়া যায়, যখনই গভর্নমেন্ট টাকা পাচ্ছে, তখনই জুয়াটা লিগাল হয়ে যাচ্ছে। এই যে ড্রিম ইলেভেন বলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে সরকার ট্যাক্স পাচ্ছে, অনলাইনে জুয়া চলছে। ভাবো, জুয়া তো একটা গ্যামলিং। সেটা বড় বড় অ্যাড দিচ্ছে। কারা অ্যাড দিচ্ছে? বড় বড় ক্রিকেটাররা সেটার অ্যাড দিচ্ছে। আর ওপেনলি গ্যামলিং চলছে, ওপেনলি জুয়া চলছে, গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট করছে। কিন্তু তুমি মাঠে বসে এখন তাস খেলো, জুয়া খেলো, পুলিশ তোমাকে তুলে নিয়ে চলে যাবে। কেন তুলে নিয়ে চলে যাবে? কারণ মাঠে বসে তাস খেলাতে তুমি কি পাচ্ছ না বাবা? গভর্নমেন্ট কি পাচ্ছে না? ট্যাক্স পাচ্ছে না। গভর্নমেন্ট কোন ট্যাক্স পাচ্ছে না। তুমি এখনই থানায় টাকা দিয়ে এসো, নিয়ে বলো, থানায় 5,000 টাকা দিয়ে এসো, নিয়ে বলো যে আমরা মাঠে বসে দাদা 5 জন মিলে জুয়া খেলবো, আমাদের ধরতে আসবেন না, 5,000 টাকা রাখুন। পুলিশ আসবেই না ওইদিকে, পুলিশের ওইদিকে আসবে না। তাহলে আমাদের যে ইডিওলজি, আমাদের টোটাল ইডিওলজি কিসের উপর বেস করে রয়েছে বাবা? ইকোনমির ওপর বেস করে রয়েছে। ওই জন্য বেসকে সবসময় বলা হয় ইকোনমিক বেস। ওই যে ড্রিম ইলেভেন ওই জন্য লিগাল। জুয়া তো আমাদের দেশে ইললিগাল, জুয়া খেলা আমাদের দেশে ইললিগাল, আমাদের দেশের আইন অনুযায়ী। কিন্তু ড্রিম ইলেভেন কি বাবা? তো অনলাইনে তো জুয়া চলছে, তাহলে ওটা কেন লিগাল হয়ে গেল? যেহেতু ওর সাথে ইকোনমি রিলেটেড, গভর্নমেন্ট মোটা টাকা ট্যাক্স পাচ্ছে। তাহলে বেসের ওপর নির্ভর করেই সুপারস্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। মানে আমাদের সোশ্যাল, কালচারাল যত রকমের ইনস্টিটিউশন রয়েছে, পলিটিক্যাল, রিলিজিয়াস, সবই তো ইকোনমির ওপর বেস করে। এই যে ধর্ম,
এই ধর্ম তো ইকোনমির ওপর বেস করে। এক একটা মন্দির, এক একটা বড় বড় মসজিদ, এক একটা বড় বড় পীরস্থান, কত টাকা ইনকাম জানো? কোটি কোটি টাকা ইনকাম, ট্যাক্স ফ্রি ইনকাম। এখন এই ইনকামটা বন্ধ হয়ে যাক, ইকোনমি চলে যাক, দেখো ধর্ম নিয়ে আর কারো মাথা ব্যথা থাকবে না। সবাই ভুলে যাবে যে আমাদের একটা ঠাকুর আছে বা দেবতা আছে, বা আমরা কোনো ধর্মের মধ্যে পড়ি। ধর্মে প্রচুর টাকা, কোটি কোটি টাকা রয়েছে বাবা। এই জন্য ধর্ম নিয়ে এত এত মারামারি, এত হুজ্জুতি। এগুলো মাথায় ঢোকাও। পড়াশোনা করছো, এগুলো কবে ঢোকাবে? তোমরাও যদি সেই মূর্খের মতো ধর্ম নিয়ে হুজ্জুতি করো, পলিটিক্যাল নিয়ে হুজ্জুতি করো, তাহলে আর কি হবে বলো তো? তাহলে কি করে এগোবে দেশ? এগুলো মাথায় ঢোকাও, পার করো নিজেকে। এই লোকগুলো শুধুই লেখেনি। ইকোনমির টাকা পয়সা তুলে দাও, টাকা পয়সা তুলে দাও সব জায়গা থেকে, দেখো সেই জায়গাটার কোনো ভ্যালু থাকবে না। এই যে আমরা পড়াশোনা করছি, পড়াশোনার সাথে টাকা পয়সা রিলেটেড। তুমি পড়াশোনা কেন করছো? তুমি ভালো একটা কাজ পাবে বলে। এখন তুলে দেওয়া হোক, পড়াশোনা করে আর কোনো কাজ ফাজ দেওয়া হবে না, পড়াশোনা শুধু জ্ঞানের জন্য করা হবে। কেউ পড়বে না, কেউ পড়বে না। পড়বে তোমরা কেউ? বলো তো আমাকে। যদি আমি তোমাদের বলি যে না, পড়াশোনা করে আমি আজ থেকে কাল থেকে নিয়ম করলাম ইন্ডিয়াতে পড়াশোনা করে কোনো চাকরি হবে না, পড়াশোনা শুধুমাত্র নলেজটাকে বাড়ানোর জন্য, তোমরা কেউ পড়বে? হ্যাঁ কি না গো? তোমরা কি কেউ পড়বে যদি আমি তোমাদের বলে দিই যে পড়াশোনা করে কোনো চাকরি বাকরি থাকবে না? আমি নিয়ম করে দিলাম, মনে করো একটা আইন করে দিলাম যে পড়াশোনা শুধুমাত্র জ্ঞানের পারপাসে। তোমরা কি পড়বে? হ্যাঁ কি না? তাহলে তাহলে ইকোনমির সাথেই সবকিছু রিলেটেড। যদি ইকোনমি না থাকতো আমরা কেউই কিছু করতাম না। এই যে ফ্যামিলি, ফ্যামিলির সাথেও টাকা পয়সা রিলেটেড। টাকা পয়সা না থাকলে ফ্যামিলিরও এক্সিস্টেন্স নেই। যদি টাকা পয়সা না থাকে ফ্যামিলিরও কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে আমাদের সোসাইটির যে বেস, যে মেন গঠনটা, সেটা হচ্ছে ইকোনমি দিয়ে গঠিত হয়েছে। তাহলে আমাদের টোটাল ইডিওলজি, আমাদের চিন্তা ভাবনাগুলো সব কিছু কি বাবা, এই আইএসএ মানে আমাদের যে ইডিওলজিগুলো সেই ইকোনমির সাথে রিলেটেড। এবং সেই ইকোনমির উপর বেস করে আমরা তৈরি করেছি আমাদের সুপারস্ট্রাকচার, যেখানে আমাদের সোশ্যাল এবং কালচারাল যে বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে, সেখানে আমাদের কি রয়েছে বাবা, আমাদের পলিটিক্যাল লিগাল অর্থাৎ আইন রয়েছে, কানুন রয়েছে, আমাদের পুলিশ রয়েছে, এই রয়েছে। আর আমাদের ইডিওলজি রয়েছে, অর্থাৎ আমরা বিভিন্ন, কেউ পলিটিক্স, কেউ কোনো ধর্ম, কেউ কোনো ইথিক্স, কেউ কোনো ফ্যামিলি, কেউ কোনো এডুকেশন, কোনো না কোনো বিলিফকে বিশ্বাস করি। এবং সব কিছুর মূলে রয়েছে বাবা ইকোনমি। সব কিছুর মূলে রয়েছে ইকোনমি। যদি ইকোনমি না থাকতো তাহলে আমাদের মধ্যে কিছুই থাকতো না। ইকোনমি আছে বলে আমরা সব কিছুকে পালন করছি। এবং এই ইকোনমিটা কন্ট্রোল করছে কারা? আমাদের বুর্জুয়ারা। বুর্জুয়াদের হাতে ইকোনমি, বুর্জুয়াদের হাতে ইকোনমি রয়েছে। এবং বুর্জুয়াদের হাতে ইকোনমি রয়েছে বলে, ক্যাপিটাল রয়েছে বলে তারা ইন্ডাস্ট্রিকে হোল্ড করে রয়েছে, তারা ক্ষমতাকে হোল্ড করে রয়েছে। এবং তোমাকে সেখানে কাজ করতে বাধ্য হচ্ছ তুমি। কেন? কারণ তোমার আইএসএ রয়েছে, তোমার একটা ধর্ম রয়েছে, তোমার একটা রাজনীতি রয়েছে, তোমার একটা ফ্যামিলি রয়েছে, তাই তো? তোমার একটা কালচার রয়েছে, সেগুলোকে পালন করতে গেলে তো টাকা লাগবে। টাকা লাগবে না? তোমার এডুকেশন রয়েছে, এগুলোকে পালন করতে গেলে তোমার কি লাগবে? টাকা তো লাগবে। তুমি টাকার জন্য গাধার মতো খেটে যাবে সারা জীবন। আর না খাটবে যখন, তারপরে না আমার মাইনে বাড়াতে হবে, তখনই এই যে স্টেট অ্যাপারেটাস IRSA প্রয়োগ হয়ে যাবে। তোমাকে ঠেঙ্গিয়ে দেওয়া হবে, ঠেঙ্গিয়ে তোমাকে কি করা হবে? ঘর ঢুকিয়ে দেওয়া হবে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তো দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য সোসাইটি। এই সোসাইটির স্ট্রাকচারটাকে নিয়ে কথা বললেন আমাদের লুই আলথুজার তার এসে ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস।
অর্থাৎ আমি যদি খুব সংক্ষিপ্ত সারে সেটাকে কনক্লুড করি, তাহলে আমি বলতে পারবো যে আমাদের এই যে সোসাইটি, টোটাল সোসাইটির দুটো সিস্টেমের দ্বারা চলছে। নাম্বার ওয়ান, আইএসএ, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস, অর্থাৎ গভর্নমেন্ট আমাদের স্টেট দুরকম পদ্ধতিকে পালন করছে, যে পদ্ধতিকে পালন করার মাধ্যমে আমাদেরকে কন্ট্রোল করছে। একটা হচ্ছে আইএসএ, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস, একটা হচ্ছে আরএসএ, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসেস। ইডিওলজি মানে কোনগুলো? আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে যখন আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, যেগুলোকে আমরা অটোমেটিক্যালি মেনে নিচ্ছি, যেগুলো নিয়ে আমাদের কোনো আন্দোলন, কোনো বিরোধিতা নেই, সেগুলো হচ্ছে আইএসএ। অর্থাৎ আমরা ধর্মকে মেনে নিয়েছি, আমরা আমাদের ফ্যামিলি সিস্টেমকে মেনে নিয়েছি, আমরা আমাদের এডুকেশনকে মেনে নিয়েছি, আমরা আমাদের কালচারকে মেনে নিয়েছি। এই যে আমাদের প্রত্যেকের কালচার আছে, বিভিন্ন জন বিভিন্ন জামা কাপড় পরি, ড্রেস পরি, এগুলো তো কালচার আমাদের। নাচ শিখি, গান শিখি, ছবি আঁকা শিখি, মোবাইল ঘাঁটি, এগুলো কালচার আমাদের। রিল করি, তাই না? তাহলে মেনে নিয়েছি, এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আর যেগুলো মানছি না, যেমন হেলমেট পরাটা মানছি না, গভর্নমেন্ট আইন ল এনফোর্স করে জোর করে মানা করাচ্ছে, হেলমেট পরছি, তাই তো? হেলমেট পরছি। এই ট্রেনের টিকিট কাটবো না, ট্রেনে বিনা টিকিটে যাবো আমি, ট্রেনে আমি টিকিট কাটবো না। কিন্তু তুমি কেন কাটছো ট্রেনের টিকিট? টিটির ভয়ে কাটছো, তাই না? এই বিমান, প্লেনে চাপতে গেলে টিকিট কাটতে হবে। তুমি প্লেনে চাপতে গেলে কেন টিকিট কাটছো? ওই যে গেটের মধ্যে চেক হবে, তোমার টিকিট না থাকলে তোমার প্লেনে চাপতে দেবে না, তা তুমি ওই জন্য টিকিট কাটছো। এখনই কাল থেকে নিয়ম হয়ে যাক যে না, কোনো টিকিট ফিকিট চেক হবে না। তাহলে দেখো, যারা প্লেনে করে যাতায়াত করছে কেউই টিকিট কাটবে না, প্লেনের টিকিট পর্যন্ত কাটবে না, বিনা পয়সায় প্লেনে চেপে যাবে, প্লেনে উড়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে যেগুলো তুমি জোর করে করছো, দ্যাট ইজ আরএসএ। তোমাকে যেগুলো করানো হচ্ছে পুলিশ দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে, কোর্ট দিয়ে, জাজ দিয়ে, জেল দিয়ে, যেগুলো জোর করে মানানো হচ্ছে, সেগুলো আরএসএ। তাহলে তোমার আইএসএ আছে বলেই তুমি কি করতে যাচ্ছ? তোমার টাকা পয়সার প্রয়োজন। কারণ আইএসএটা টোটাল কি গো? ইকোনমির ওপর সম্পর্কিত। টোটাল যে আইএসএ রয়েছে, সেই আইএসএ তো ইকোনমির ওপর বেস করে রয়েছে, তাই না? সমাজের বেস তো ইকোনমি। কারণ আইএসএ মানে কি? তোমার ধর্ম দরকার, ধর্ম পালন করতে গেলে তোমার খরচা হবে। ধর্ম পালন তো বাবা ফ্রিতে হয় না, ধর্ম পালনে খরচা আছে। তাকিয়ে দেখো তো, কত পুজো, অনুষ্ঠান, আচার, ড্রেস, জামা কাপড়, কত খরচা ধর্ম পালন করা মানে। প্রত্যেক ধর্মের ফ্যাশন আলাদা, এই ধর্মের ড্রেস এরকম, এই ধর্মের ফ্যাশনটা এরকম, তোমার সেই ফ্যাশন মেনটেন করতে গেলে খরচা হবে একটা, ঠিক আছে? এই ধর্মে এই মাংস খেতে হবে, এই ধর্মে এই মাংস খেতে হবে, এই ধর্মে ওই মাংস খাওয়া যাবে না, এই ধর্মে এই মাংস খাওয়া যাবে না। পুরোটা ফ্যাশন, একটা ফ্যাশন শো চলছে, ঠিক আছে? তো তার জন্য টাকা লাগবে তো। তোমাকে ফ্যামিলি তো তোমার ইডিওলজি, তুমি মেনে নিয়েছো, তার জন্য টাকা লাগবে। পড়াশোনা করতে হবে, টাকা লাগবে। তোমার কালচার মানে কি? তুমি কি জামা কাপড় পরছো, কত বড় চুল রাখছো, কবার বিউটি পার্লার যাচ্ছ, আরো কি করছো না করছো, কটা মোবাইল ঘাঁটছো, কতগুলো রিল বানাচ্ছ, তার জন্য তো টাকা লাগবে। টাকা যখনই লাগবে তখন তুমি কি করবে গো? তুমি চলে যাবে কার কাছে? বুর্জুয়ার কাছে। কারণ বুর্জুয়ার হাতে কি আছে? ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি মানে ইকোনমি আছে। তখন তুমি ওয়েজের পরিবর্তে তাকে কি করবে? সার্ভিস দেবে, এবং তুমি হয়ে যাবে তার প্রোডাক্টিভ ফোর্স। এবং বুর্জুয়া ক্লাস এন্ডলেসলি তোমাকে দিয়ে প্রডিউস করে যাবে এবং তোমাকে কন্ট্রোল করে যাবে ইডিওলজিক্যালি। এবং তুমি যখন আইএসএ মানবে না, তখন গভর্নমেন্ট আছে, স্টেট তো অ্যাপারেটাস দিয়ে রেখেছে আরএসএ। তখন তোমায় ঠ্যাঙানো হবে, জেলে নিয়ে যাওয়া হবে, তোমাকে দিয়ে জোর করে সেই কাজটা করানো হবে। তো দিস ইজ দ্য সিস্টেম অফ দ্য সোসাইটি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সোসাইটি।
এই স্ট্রাকচারের কথা বললেন লুই আলথুজার তার এসে ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস। তো এখানেই আমি আমার আজকের ক্লাস শেষ করলাম এবং আমরা ইডিওলজি অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস এই এসেটাকেও এখানেই শেষ করলাম।